নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে। আজ সকাল থেকে আপনারা কিন্তু নিউজ ভ্যানগার্ডে ষষ্ঠ দফার যে ভোট গ্রহণ চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের, সেই 58টি আসনের চিত্র আপনারা দেখছেন এই মুহূর্তে। আমি দীপেন আপনাদের সঙ্গে অবশ্যই নিয়ে যাব প্রথমে বাংলার দিকে, কারণ আজ গোটা দিন আমরা কিন্তু বাংলার ভোটের দিকে নজর রেখেছি। ষষ্ঠ দফার ভোটেও কিন্তু বাংলায় ভোট সন্ত্রাস অব্যাহত। ষষ্ঠ দফায় হিংসার ছবি কিন্তু বাংলাতে আমরা দেখছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে একটি বিশেষ টকশোতে আমার সঙ্গে কিন্তু রয়েছেন দুজন বিশেষ অতিথি। রয়েছেন প্রদেশ কংগ্রেস নেত্রী শ্রেয়সী লস্কর এবং রয়েছেন আমার সঙ্গে প্রদেশ বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা আসবো আপনাদের সঙ্গে আলোচনা, কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে দিই, মমতার রাজ্যে ফির হিংসার ছবি। যেমনটা আমরা প্রথম দফা থেকে দেখে আসছি এবং আজ ষষ্ঠ দফা অবধি আমরা কিন্তু দেখছি যে পশ্চিমবঙ্গের ভোট কিন্তু গোটা দেশের ভোট থেকে ব্যতিক্রমী। পশ্চিমবঙ্গে হিংসার ছবি প্রতিদিন ফুটে উঠেছে। 7 দফা ভোট, আজ ষষ্ঠ দফা চলছে। পশ্চিমবঙ্গের 8টি আসনে আজ ভোট গ্রহণ চলছে। ষষ্ঠ দফায় ফের হিংসার ছবি দেখলো বাংলার ভোটাররা। মমতার রাজ্যে হিংসার ছবিতে কি বলছে ইন্ডি জোট, এবং আপনাদের জানিয়ে রাখি হিংসার খবর উঠে আসছে এই মুহূর্তে মেদিনীপুর আসনের কেশপুর এবং গড়বেতা থেকে। মেদিনীপুরের এই যে গড়বেতা এবং কেশপুর, শুধু আজকে নয়, বাম আমলেও এই আসনে এইসব জায়গাতে আমরা সবসময় ছাপ্পা ভোট, ভোট সন্ত্রাস, রিগিং, ভোটদানে বাধা, এসব অভিযোগ শুনতাম বা এসব চিত্র দেখতাম। আজও কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং আজও কেন্দ্রীয় বাহিনীর মাথা ফাটতে দেখা গেল বাংলায়। এবং আপনাদের জানিয়ে রাখি এই চিত্র গড়বেতার চিত্র, যেখানে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ঢিল ছড়ে অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে, এবং সেই ঢিল এসে প্রার্থীর যারা দেহরক্ষী ছিলেন কেন্দ্রীয় বাহিনীর তাদের মাথায় পড়ে এবং সে মাথা ফাটে কেন্দ্রীয় বাহিনীর। আজ আরো একবার রক্ত ঝরল বাংলার ভোটে। আপনারা সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিজেপির প্রার্থী উনি অসুস্থ হয়ে পড়েন। উনি খবর পেয়েছিলেন যে সেখানে ভোট গ্রহণে বাধা দেওয়া হচ্ছে ওনার দলের সমর্থকদের, এবং তার জন্য উনি খোঁজ নিতে গেছিলেন। এবং গড়বেতায় এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। এবং সেই খোঁজ নেওয়াতে উনি যখন যান, সেখানে অভিযোগ তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা ওনাকে দেখে আক্রমণাত্মক মুডে চলে আসেন এবং ওনাকে তাড়া করেন। এবং যেমনটা আপনারা দেখছেন সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থীকে তাড়া করেন, অসুস্থ হয়ে পড়েন বিজেপি প্রার্থী, এবং ওনাকে বড় বড় ঢিল ছোড়া হয়, পাথর ছোড়া হয় প্রার্থীকে লক্ষ্য করে, এবং খুব অল্পেতে প্রাণে রক্ষা পেয়ে প্রার্থী সেখান থেকে পালিয়ে বাঁচেন। এবং ওনাকে বাঁচাতে গিয়ে ওনার দেহরক্ষীরা আহত হয়েছেন। একজনের মাথা ফাটে এবং রক্ত ঝরছে। ইন্ডি জোটের রাজ্যের গণতন্ত্রের নমুনা দেখছেন কি রাহুল এবং খার্গেরা? অবশ্যই সেখানে অমিত মালভিয়া, বিজেপির আইটি সেলের যিনি কনভেনার, উনি কিন্তু ওনার এক্স হ্যান্ডেলে উনি বলেছেন যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে মমতার রাজ্যে, এবং কিভাবে প্রার্থীকে তাড়া করছে কর্মী সমর্থকরা, সেই চিত্র আপনারা এই মুহূর্তে কিন্তু এক্সক্লুসিভ দেখছেন। চলুন আমরা দেখে নিই সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন। জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে গেছে, সিকিউরিটি সব লোক আয়ে হ্যাঁ, সব লোক আয়ে না, আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে, এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজ ভেঙে দিয়েছে, মাথা আমার মাথায় চোট লেগেছে মাথায়, এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে গেছে, সিকিউরিটি সব লোক আয়ে হ্যাঁ, সব লোক আয়ে না, আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে, এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, মাথায় চোট লেগেছে মাথায়, এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে গেছে, সিকিউরিটি সব লোক আয়ে হ্যাঁ, সব লোক আয়ে না, আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে, এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজ ভেঙে দিয়েছে, মাথা আমার
এই যে ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে, এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে, ঠিক আছে। আপনারা দেখছেন প্রণত টুডু ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী যিনি আক্রান্ত হয়েছেন এবং ওনার বক্তব্য আপনারা শুনলেন। আমরা গোটা চিত্রটা একটু এই মুহূর্তে দেখে নেব। এই মুহূর্তের চিত্র পশ্চিমবঙ্গের বাংলার ভোটের চিত্র আমরা দেখে নেব। আপনাদের জানিয়ে রাখি, প্রথম দফা থেকে আজ ষষ্ঠ দফা অবধি ভোট সন্ত্রাসের চিত্র কিন্তু যথারীতি একই রকম রয়েছে পশ্চিমবাংলায়। আমরা কথা বলার চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধির সাথে এবং আমরা এক নজর দেখে নেব সেই চিত্র, পশ্চিমবঙ্গের ভোট গ্রহণের চিত্র আমরা দেখে নেব আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্বে। আপনারা দেখছেন এক্সক্লুসিভ চিত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে বিজেপি প্রার্থী প্রণত টুডুকে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ পর্বে আক্রমণ করা হয় এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের দিকে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন রক্তিম সিদ্ধান্ত, আমাদের প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে। রক্তিম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একদম একদম শোনা যাচ্ছে। রক্তিম, প্রণত টুডু আক্রান্ত হয়েছেন, এছাড়া আর কি ধরনের খবর রয়েছে আপনার কাছে? সকাল থেকে একেবারে বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে একদমই যে পশ্চিমবঙ্গের ভোট নির্বাচন শেষ হয়ে গিয়েছে 1 ঘন্টা হলো, তবে সকাল থেকে একেবারে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের নির্বাচন এই ঘটনাগুলি এসে বিশৃঙ্খলার পরিস্থিতি ছিল একেবারে মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর সহ ঘাটাল, তমলুক সমস্ত লোকসভা কেন্দ্রে কিন্তু একেবারে সেই পরিস্থিতি কিন্তু ছিল। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের যা ভোট পার্সেন্টেজ পাচ্ছি তা নিশ্চয়ই ইতিবাচক, কারণ ভোট পার্সেন্টেজ দেখা যাচ্ছে প্রায় 80% ভোট বিকেল 5টা অবধি পশ্চিমবঙ্গে পড়েছে। কিন্তু তার পাশাপাশি ভোটদানের বাধার কিন্তু অনেক ধরনের অভিযোগ উঠে আসছে। ভোটদানের বাধা নিয়ে কি বলছে বিভিন্ন দলের নেতৃত্বরা? একদমই সকাল থেকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ কিন্তু বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বরা করেছে। যেমন অভিজিৎ গাঙ্গুলি বিজেপি প্রার্থী, তিনি কার্যত এই অভিযোগ সামনে আনেন। এই অভিযোগ সামনে আনার পর হিরণ, তিনিও বিজেপি প্রার্থী, তিনিও এই অভিযোগ সামনে আনেন। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে তৃণমূল কংগ্রেসেরও বেশ কয়েকজন প্রার্থী, যেমন দেবাংশু ভট্টাচার্য, তিনিও এই সমস্ত অভিযোগ সামনে আনেন যে বিজেপি কর্মীরা নাকি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভোটার বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কার্যত ভোটদান করতে যেতে বাধা দিচ্ছে এবং তারা কার্যত সেখানে গিয়ে ভোটদান করতে পারছে না, এমনটাই কিন্তু অভিযোগ বা পাল্টা অভিযোগ একে অপরের বিরুদ্ধে করতে থাকে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, পশ্চিমবঙ্গের যে বিধানসভার নির্বাচনগুলি ছিল তার মধ্যে তমলুক, সেখানে 79% ভোট পড়েছে এবং প্রার্থী সেখানে 75.63% ভোট পড়েছে। ঘাটাল, সেখানে 78.92% ভোট পড়েছে এবং ঝাড়গ্রাম, সেখানে 79.68% ভোট পড়েছে। মেদিনীপুর, সেখানে 77.57% ভোট পড়েছে এবং পুরুলিয়া, সেখানে 74.09% ভোট পড়েছে। বাঁকুড়া, সেখানে 76.79% ভোট পড়েছে। বিষ্ণুপুর, সেখানে 81.47% ভোট পড়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে নির্বাচন আজকে হলো, শেষ পাওয়া খবর অনুযায়ী 77.99% ভোট এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের এই লোকসভা কেন্দ্রগুলিতে ভোট পড়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ রক্তিম আমাদের সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। আমরা আবার আসবো আপনার কাছে আপডেটের জন্য। এই মুহূর্তের জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন রক্তিম বলছিলেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট প্রায় শেষের পথে। 7টা বাজে কয়েকটা আসন ছাড়া, বাকি কয়েকটা বুথ ছাড়া বাকি সব জায়গায় ভোট প্রায় শেষের পথে। তবে হিংসার যে চিত্র প্রথম দফা থেকে আমরা দেখছিলাম, গোটা দেশ দেখছিল, তা অবশ্যই বজায় রেখেছে, সেই রেকর্ড বজায় রেখেছে পশ্চিমবঙ্গ। তাহলে এখন প্রশ্ন জাগে অনেক কিছুই, সেই প্রশ্ন নিয়ে অবশ্যই আমরা কথা বলবো আমাদের যারা অতিথিরা রয়েছেন। কিন্তু তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি, আজ বিকেল অবধি যা চিত্র দেখা গেছে ভোট গ্রহণের, সেখানে এই মুহূর্তে যতটুকু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যে ভোট পড়েছে তার মধ্যে তমলুক
লোকসভা কেন্দ্রে ৭৯.৭৯% ভোট পড়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রে ৭৫.৬৬% ভোট পড়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে ৭৮.৯২% ভোট পড়েছে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ৭৯.৬৮% ভোট পড়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ৭৭.৫৭% ভোট পড়েছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ৭৪.০৯%, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ৭৬.৭৯%, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ৮১.৪৭% ভোট পড়েছে। মোট ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৭.৯৯%। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা ওনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে চলুন আমরা একবার দেখে নিই উত্তপ্ত হয়েছে ঘাটাল এবং ঘাটালের তারকা প্রার্থী, টিএমসির তারকা প্রার্থী দেব দীপক অধিকারী উনি কি বলছেন আমরা একটু দেখে নেব এক নজর। কেশপুরে আগুন জ্বলছে, গোটা কেশপুরে আগুন জ্বলছে। আগুন জ্বলছে মানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কে করছে? তৃণমূলের নেতৃত্বরা অভিযোগ করছে বিজয়ী প্রার্থী যে তার গাড়ির সামনে আগুন জ্বালিয়ে গোটা কেশপুরে বিক্ষোভ করছে। আমার সঙ্গে কি করছে, কি কভার করো? জ্বলছে আগুন, কি বলবেন? আমি কি বলবো, আমি তো শান্তিপূর্ণ। উনি কাল থেকে যেভাবে কেশপুরের পিছনে পড়েছেন, উনি তো যখনই বক্তৃতা রেখেন তখন কেশপুর গেছে। এখন কেশপুরে যদি সন্ত্রাস হয়ে থাকে তো উনি নিজের কথাবার্তার মধ্যে সন্ত্রাসটা বাড়াচ্ছেন। মানে আমি যতই শান্তিপূর্ণ, আমি তো যাচ্ছি, দেখতেই তো পাচ্ছেন, আপনারা আমার সঙ্গে ঘুরছেন, এবং আমরা এই এমন এমন জায়গায় গেছি যেখানে বিজেপি মানে লিডে আছে, বা যেখানে বিজেপি খুব ভালো হোল্ডে আছে, কিন্তু আমাকে থেকে কোনো বিক্ষোভ দেখা যাচ্ছে। মানুষ যেভাবে ব্যবহার করবে সেভাবে তো রিটার্ন পাবে। উনি যেভাবে কেশপুরকে গত ৩ মাস ধরে আক্রমণ করে গেছেন, যেভাবে কথাবার্তা বলে গেছেন, এবং কালকে রাত্রে উনি কেশপুরে ছিলেন, টাকা বিলিয়েছেন, যেটা আমরা বলেছি কালকে, এবং সকাল থেকে কেশপুর কখন পুলিশকে চমকাচ্ছেন, সিআরপিএফ কে চমকাচ্ছেন, কখন মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। আমার মনে হয় কি উনি ইচ্ছে করে সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে। ৩ মাস ধরে তো দেখছেন ওনার ব্যবহারটা কেমন। এই ব্যবহার নিয়ে যে কোনো নির্বাচনে দিন মানে সেটা সন্ত্রাস তৈরি করা একটা চেষ্টা, এবং উনি হেডলাইনে থাকতে চান। উনি বুঝে গেছেন এই ঘাটালে উনি খুব বাজেভাবে হারছেন, এবং সেই হারটাকে উনি কোনো মেনে নিতে পারছেন না, এবং সেই জন্য এই উচ্চ কথা বলে আরো বেশি সন্ত্রাস করছে, যাতে কালকে বলতে পারে এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম। উনি নিজেকে কোনোদিনও দোষ দিচ্ছেন না। উনি যেভাবে ব্যবহার করছেন, যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে আচরণ করছেন, সেটা সত্যি মানে দুঃখজনক। এবং আমরা 10 বছর ধরে কেশপুরকে আগলে রেখেছি, শান্তিপূর্ণভাবে রেখেছি, একটা কিছু হতে দিইনি। যেইটা আমার কাছে খবর ছিল সেই খবরটা দেওয়ার পর সেটাও হতে দিইনি, যে মার্ডার হবে বা অমুক হবে। সেটা যখন করলাম আমি জানি এটা বললেই তখন ওরা সতর্ক হয়ে যাবে। সেই জন্য কেশপুরকে বাঁচানোর জন্য সমস্ত কিছু কাজ করেছি আমি। আজ অব্দি 3 মাসের একটা কিছু ইনসিডেন্ট নেই। আজকে উনি সকাল থেকে নিজে শুরু করেছেন এই কথাবার্তাগুলো, এবং উনি চাইছিলেন কি এই ঝামেলাটা হোক, যাতে উনি আবার হেডলাইনে থাকবেন এবং সারাদিন হেডলাইনে। এবং আমি এইটুকু বলে দিই আপনাদের মাধ্যমে, আজকের ওই দিনটা নেই কি সারাদিন তুমি যে শিরোনামে থাকবে আর তোমাকে মানুষ ভোট দিয়ে দেবে, যে মানুষের মধ্যে থাকবে, মানুষের জন্য কাজ করবে, যে ভদ্র ব্যবহার করবে, যে ভালোবাসবে মানুষকে, সেই এবারে ভোটে জিতবে। তুমি কি যাবে কেশপুর? যাবো, অফকোর্স যাবো, 100% যাবো। 18 বছর ফার্স্ট ভোটার। আপনারা দেখলেন তারকা প্রার্থী টিএমসির উনি কি বলছিলেন, কেশপুরের কথা নিয়ে উনি কি বললেন স্পষ্টভাবে বলেছেন। আমাদের সঙ্গে আবারও আপনাদের আরেকবার পরিচয় করে দিই, দুজন অতিথি রয়েছেন আজ আমাদের স্টুডিওতে। প্রদেশ কংগ্রেসের নেত্রী শ্রেয়সী লস্কর রয়েছে, এবং প্রদেশ বিজেপির বিশিষ্ট নেতৃত্ব রানা ঘোষ রয়েছে। শ্রেয়সী, আপনার কাছে আসি প্রথম, কেমন দেখলেন ষষ্ঠ দফার ভোট, বিশেষ করে বাংলার ভোট কেমন দেখলেন? প্রথমত আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং আপনাদের চ্যানেলকে যারা আমার কথা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হয়েছে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের আগামীর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি যেটা প্রশ্ন করলেন পশ্চিমবঙ্গের ভোট নিয়ে, দেখুন সেখানকার ভোটের বিষয়ে আমি কংগ্রেসের কি মতামত থাকতে পারে আমি সেটাই আপনাকে বলতে পারবো। বাকি তো আমি ওখানকার কি না, এই চিত্র তো আপনি দেখলেন। মানে আমি যেটা জানতে চাইছিলাম যে গোটা ভারতবর্ষে ভোট একরকম হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রথম দফা থেকে আপনারা নিশ্চয়ই খবর পাচ্ছেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে এখন দেখতে পেলাম যে উভয় দলই একজন আরেকজনের উপর অভিযোগ আনছে, কিন্তু আসলে কারা সেই ঘটনাগুলি ঘটাচ্ছে তা স্পষ্ট না। কিন্তু ভোটের যে পার্সেন্টেজ দেখা যাচ্ছে তা স্পষ্ট যে মানুষ বাড়িঘর থেকে বেরোচ্ছে, মানুষ ভোট দিচ্ছে,
এবং আমাদের বিশ্বাস যে আমরা কংগ্রেস দল সবসময় হিংসা বিরোধী, আমরা হিংসাতে বিশ্বাস করি না। যারা এই সমস্ত হিংসাগুলি করছে, মানুষ অবশ্যই গণতন্ত্রের মাধ্যমে তার জবাব দেবে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। রানাবাবু, আপনি একই প্রশ্ন আপনার কাছে থাকবে। ষষ্ঠ দফার ভোট কেমন দেখলেন? পাশাপাশি বাংলার ভোট নিয়ে যে সন্ত্রাসের চিত্র দেখা যাচ্ছে, অভিযোগ একে অপরকে করছে, যেমনটা শ্রেয়সী বলছিলেন, কিন্তু ঘটনাগুলো হচ্ছে, এটা বাস্তব। শুভ সন্ধ্যা। আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় রাজ্যে এবং রাজ্যের বাইরে যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে জানাই প্রণাম। পাশাপাশি কিছুদিন আগে সিবিএসসি রেজাল্ট বেরোলো, গতকাল টিবিএসসি রেজাল্ট বেরোলো। যারা উত্তীর্ণ হয়েছে, যারা ভালো রেজাল্ট করেছে এবং যারা ভালো রেজাল্ট করতে পারেনি, সবাই প্রতি আমার শুভকামনা রইল এবং তাদের আগামী ভবিষ্যৎ নিয়ে আমি শুভকামনা করছি যে তারা যেন ভালোভাবে আগামী ভবিষ্যতে তারা ভালো জায়গায় যেতে পারে। জানাই আমি বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা সকল রাজ্যবাসীকে। দেখুন, বাংলায় যেটা হচ্ছে সেটা আপনার আমার মধ্যে শুধু নয়, নিউজ চ্যানেলের মধ্যে নয়, এটা ভোট হচ্ছে না, এটা লুট হচ্ছে। এখানে হামলা হচ্ছে, এখানে মামলা হচ্ছে। তো আমি মনে করি আমাদের রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেসের বিশেষ প্রভাব নেই, তৃণমূল কংগ্রেসও নেই, আজকে আমাদের স্টুডিওতে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, কিন্তু যেহেতু পুরো বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, সমস্ত নিউজ মিডিয়ার মধ্যে আমরা দেখছি। এবং আমি আরেকটা জিনিস একসঙ্গে জুড়ে দেবো, আপনি দেখালেন কিছুক্ষণ আগে এক্সক্লুসিভ ভিডিওতে যে কি করে বিজেপি প্রার্থীর উপর হামলা হলো দিনভর। কিন্তু পাশাপাশি এটাও বলছি আমি যে যারা কেন্দ্রীয় বাহিনী আছে, এটা ষষ্ঠ দফায় নয়, এর আগে হয়েছে, কিন্তু আজকে একটু অতিরিক্ত মাত্রায় হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর 6 জন পুলিশ আহত হয়েছেন, একজনের মাথা ফেটেছে। এবং সবচাইতে যেটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আজকে, যে যেটা চতুর্থ স্তম্ভ সাংবাদিকের উপর হামলা হয়েছে, স্টার আনন্দের একজন সাংবাদিকের উপর হামলা হয়েছে এবং তাদের একটি গাড়ি ভাঙা হয়েছে। তো এই ধরনের ঘটনা দিনভর চলছে। আমাদের প্রার্থীকে পোলিং স্টেশনে যেতে দেওয়া হচ্ছে না, পুলিশ আটকে দিচ্ছে। পুলিশ রীতিমতো তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে। এবং গত পরশুদিন থেকে যেহেতু সরকারি একটা পরিসংখ্যান দেওয়া হয় যে কে কে পুলিং এজেন্ট থাকবে, তো আমাদের প্রত্যেক পুলিং এজেন্টদের নাম সরকারি খাতায় লিপিবদ্ধ আছে। তো পুলিং এজেন্টদের বাড়িতে গিয়ে তাদের তুলে নিয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। পুলিং এজেন্টরা যেন না বসতে পারে, আমাদের ভোটাররা যেন না আসতে পারে। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে আমাদের প্রার্থী নয়, শুধু আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদের উপর হামলা হচ্ছে। তো বাংলার যে চিত্রটা, এটা সারা ভারতবর্ষের মধ্যে এটা নতুন নয়, সকলের জানা আছে, কিন্তু ভারতবর্ষের কোথাও এই ধরনের চিত্র নেই। এইবার আসি যেটা একজন আরেকজন উপরে দোষারোপ করছে, আপনি আমাকে প্রশ্ন করলেন। এবার দোষারোপটা আমি প্রথমেই বললাম যে টিএমসির কোনো প্রতিনিধি আমাদের রাজ্যেও নেই, আজকে স্টুডিওতেও নেই। কিন্তু আজকে টিএমসির সঙ্গে যারা আতাত করেছে, যাদের নেতৃত্বে ইন্ডি জোট হয়েছে, কংগ্রেস আইয়ের নেতৃত্বে ইন্ডি জোট হয়েছে, আর টিএমসির যারা শারিক দল আছে, বন্ধু দল যারা আছে, যাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সারা ভারতবর্ষে যারা জোট হয়েছে, তৃণমূলের, কংগ্রেস দল, সিপিএম দল, তাদেরকে কিন্তু আজকে জবাব দিতে হবে। দেখুন, আমি মনে করি যে অন্যায় করে সে দোষী, যে অন্যায় সহে সে তার থেকে আরো বেশি দোষী। তো যেহেতু কংগ্রেস এবং সিপিএম দলটা তৃণমূলের সঙ্গে সারা ভারতবর্ষে জুড়ে ইন্ডি জোটে, তারা একসঙ্গে জোট বেঁধে তারা এইবার ভোটে কাজ করছে এবং ভোটে লড়ছে, সুতরাং জবাবটা কিন্তু এই রাজ্যের বুকে কংগ্রেসকেও দিতে হবে সিপিএমকেও। কেননা আজকে তারা যেই জোট করেছে, এই জোটের ফলে তারা আজকে এই ধরনের হামলা, এই ধরনের প্রত্যেকটা জায়গায় পুলিং স্টেশনে এই ধরনের গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে পশ্চিম বাংলায়, আজকে বাংলার এই চিত্রটা সারা দেশ জুড়ে মানুষ ছিছি রব করছে। কোথাও একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং জবাব কিন্তু কংগ্রেস সিপিএম কে দিতে হবে এই রাজ্যের বুকে, যেহেতু তারা একে অপরের সঙ্গে জোট বেঁধেছে। ওকে, আপনি কি বলতে চাইছেন সেটা বুঝেছি আমরা। এখন শ্রেয়সী, আপনি যদি কোনো কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওনার কথায়, কিন্তু তার আগে আমি বলে দিই, উনি বলছিলেন কংগ্রেসকে জবাব দিতে হবে, সিপিএমকে জবাব দিতে হবে। সিপিএম এর আজ এখানে কোনো প্রতিনিধি নেই জবাব দেওয়ার মতো। তবে আপনাদের এতটুকু মনে করিয়ে দিই যে পশ্চিমবাংলার যে ভোট সন্ত্রাসে, সেখানে কিন্তু সিপিআইএম এর প্রার্থী হোক, পোলিং এজেন্ট হোক,
জাতীয় কংগ্রেসের হোক, বিজেপির হোক, তৃণমূল হোক, সবাই কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং সবাই কিন্তু কোনো না কোনো ভাবে এই ভোট সন্ত্রাসের শিকার হয়েছেন। সব দলেরই, সবাই বলতে সব দলেরই প্রার্থী, কর্মী, সমর্থকরা হয়েছে। শ্রেয়সী, আমাদের ইন্ডিয়া জোটে ভারতবর্ষের অনেক রাজনৈতিক দলই আছে, কিন্তু সব রাজ্যে আমাদের সব দলের সঙ্গে জোট হয়নি। তৃণমূল কংগ্রেস হতে পারে আমাদের ইন্ডিয়া জোটের শরিক, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোট হয়নি। কংগ্রেস ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে লড়াই করেছে সেখানে। আমি এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নয়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নয় যে আমি এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে জবাবদাহি করব। সেটা আপনি যদি জানতে চান, আপনি পশ্চিমবঙ্গ থেকে বা এখানেও তৃণমূল কংগ্রেসের অনেক কার্যকর্তারা রয়েছে, ওনাদের থেকে আপনি আমরা সেই বিষয় নিয়ে আলোচনা এই মুহূর্তে যাচ্ছি না। তবে আজ যে বাংলার যে 8টি আসনে ভোট হচ্ছে, আমরা একটু এইটার দিকে নজর রাখছি, তারপর আমরা যাব দেশের চিত্রে। এই 8টি আসনের মধ্যে 3টি আসনে তৃণমূল কংগ্রেস 2019 সালে জয়ী হয়েছিল এবং বাকি 5টি আসনে বিজেপি জয়ী হয়েছিল 2019 সালে। 3টির মধ্যে তমলুক, কাঁথি এবং ঘাটাল, এই 3টি আসনে 2019 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। বাকি যে 5টি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, বিজেপি জয়ী হয়েছিল। কি মনে হয়, ধরে রাখতে পারবে যে যারটা সেখানে অন্যরা সিট পাবে বলে মনে করছেন? শ্রেয়সী, আজকের যে 58টি আসনে, আমি সারা ভারতবর্ষের কথাই বলছি, 58টি আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে 2019 সালে প্রায় 40টি আসনেই বিজেপি জয়ী হয়েছিলেন। কিন্তু এইবারের নির্বাচন অন্যান্য বারের নির্বাচনের থেকে অনেকটা আলাদা। সেই জন্য আমাদের বিশ্বাস যে এইবারের নির্বাচনে এই 58টি আসনের মধ্যে 30-এর অধিক আসন নিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবেন এবং এই ষষ্ঠ দফার নির্বাচনে 30-এর অধিক আসন ইন্ডিয়া জোট পাবে। আচ্ছা, তার মানে পশ্চিমবঙ্গের এই যে 8টা সিট নিয়ে আপনাদের কোনো ভবিষ্যৎবাণী নেই? মানে এখানে বিজেপি 5টা, তৃণমূল 3টে ছিল আগের বার, এবার চিত্রটা পাল্টাতে পারে কি? দেখুন, সেই বিষয়ে আমার বিশেষ কিছু ধারণা নেই, কিন্তু অবশ্যই পাল্টাতে পারে। কারণ বিভিন্ন ইস্যু রয়েছে এখানে, আমাদের যে বিভিন্ন আমাদের যে ইয়েগুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে সে পাল্টাতে পারে চিত্র। ওকে, চিত্র পাল্টাতে পারে। বাবু, এবার 3টে 5টা বিজেপি। আমি প্রথমেই একটু স্পষ্টীকরণ চাইবো। আমার প্যানেলিস্ট যিনি বসে আছেন কংগ্রেসের হয়ে, উনি প্রথম বললেন যে কংগ্রেস এবং তৃণমূল পশ্চিম বাংলায় জোট হয়নি। পরবর্তী সময় আপনি যখন ওনাকে প্রশ্ন করলেন যে কতটি আসন জয়ী হতে পারে, উনি স্পষ্ট বলে দিলেন যে 30টি আসন পাবে ইন্ডিয়া জোট। কিন্তু উনি স্পষ্টীকরণ করেনি এখানে কংগ্রেসের কোনো কিছু। কিন্তু এর আগে বললেন কংগ্রেস তৃণমূল জোট হয়নি, আবার বলছেন ইন্ডিয়া জোট পাবে, একবার বলছেন কংগ্রেস পাবে। তো স্পষ্টীকরণটা মনে হয় উনার থেকে আমি চাইবো, বা আপনারাও চাইবেন। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে উনি বললেন খুব সুন্দর করে যে পশ্চিম বাংলায় জোট হয়নি, কংগ্রেস ইন্ডিপেন্ডেন্ট লড়ছে পশ্চিম বাংলায়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট লড়ছে, কিন্তু আপনাদের দলের যিনি রাষ্ট্রীয় সভাপতি আছেন মল্লিকার্জুন খড়গে, উনার মুখে কেন আপনাদের দলেরই বিরোধী দলনেতা এবং পশ্চিম বাংলার যিনি নাম ডাক ওলাকেন কংগ্রেসী নেতৃত্ব অধীর চৌধুরী, কেন চুনকালি লেপটে দিলেন? ইস্যুগুলোতে আসবো, আমরা ইস্যু নিয়ে কথা বলবো। আপনি চলে গেলেন ইস্যুতে। কথা ছিল এখানে 5টা 3টে, আপনাদের 5 থেকে 6 হবে কিনা? আজকে বিজেপির যে অবস্থান আছে, আমরা 18টি আসনে জয়ী হয়েছিলাম পশ্চিম বাংলায়, এবং আমাদের যেইভাবে কাজ চলছে সারা বাংলা জুড়ে, এবং আমাদের নেতৃত্বরা যেইভাবে প্রত্যেকটা বাড়িতে জনসমর্থনের জন্য যাচ্ছে, মানুষ যেভাবে আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছে। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে যারা তৃণমূলের গুন্ডা বাহিনী যারা আছে, তাদের ভোট আটকে দিচ্ছে, তারা ভোট পোলিং স্টেশন জ্যাম করছে, আমাদের পোলিং এজেন্ট বসতে দেয়নি, ছাপ্পা ভোট হচ্ছে। তো এইগুলোর পরেও আমাদের দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টি 40টা আসনের মধ্যে ন্যূনতম 25 থেকে 30টা আসন আমাদের দখলে আসবেই আসবে। এত কিছুর পরেও কিন্তু আজকে সারা ভারতবর্ষের পরিস্থিতি একদিকে,
বাংলার পরিস্থিতি আরেকদিকে। আজকে বাংলাতে আমাদের প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র যদি এরকম বুঝতাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আজকে আক্রান্ত হচ্ছে, আজকে বিরোধীরা কেন এটা নিয়ে আওয়াজ তুলছে না, আজকে বিরোধীরাও আক্রান্ত হচ্ছে, আজকে সিপিএম এর কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে, কংগ্রেসের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা থাকার কথাও না, কারণ তারা বিগত দিনে আমরা দেখেছি, আমাদের রাজ্যের উদাহরণ দিয়ে আমি বলতে পারি, কোন সময় কর্মী সমর্থকদের অবস্থান নিয়ে, তাদের পরিস্থিতি নিয়ে বিরোধীরা যারা আছেন, সিপিএম বলুন কংগ্রেস বলুন, তারা কর্মী সমর্থকদের কথা আগেও চিন্তা করেনি, এখনো করবে না। কিন্তু আমরা রাস্তায় বসে আন্দোলন করব, আমরা যত দূর যাবার তত দূর আমরা যাব, আমরা এর জবাব চাইবো যে আমাদের প্রত্যেকটা কর্মী সমর্থককে যারা তারা মেরেছে এবং যেইভাবে তারা বিভিন্ন ঘরে ঢুকে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তার অপরাধ কি? তার অপরাধ সে বিজেপি করে, সে বিজেপি সমর্থিত। তো সেই জায়গাতে তাদের কিন্তু তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে। আমি আবারও বলছি, জবাবটা কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস থেকে শুধু চাইবো না, আমরা জবাবটা কংগ্রেস ঠিক আপাতত মানুষ জবাব কিভাবে দিচ্ছে আপনাদের বা তৃণমূল কংগ্রেসকে, সেটা অবশ্যই আমরা দেখব 4 জুন। জানতে চাইছিলাম যে আপনারা কতটুকু আশাবাদী যে আজ যে 8টি আসনে ভোট হচ্ছে সেখানে, কারণ কেন প্রশ্ন করা হয়েছিল আপনাদের, কারণ তমলুক এবং কাথি টিএমসির দখলে ছিল গত বছর নয়, গত লোকসভা আসন ভোটে দিব্যেন্দু অধিকারী তমলুক থেকে এবং কাথি থেকে শিশির অধিকারী জয়লাভ করেছিলেন, এবং এই দুটো আসনে কি হতে পারে সেটা আপনারা কতটুকু আশা করছেন সে নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন আজ 58টি আসনের কথা বলছি গোটা দেশে শ্রেয়সী, সেখানে দুটো রাজ্য এমন আছে যেখানে এক দফাই ভোট হচ্ছে এবং সবগুলো আসনে একসঙ্গে ভোট হচ্ছে। তার মধ্যে দিল্লি আছে, দিল্লির 60টি আসন এবং হরিয়ানার 10টি আসন। এখন হরিয়ানার 10টি আসনের মধ্যে 10টি আসনই বিজেপি 2019 সালে পেয়েছিল, কিন্তু এবারে বলা হচ্ছে হরিয়ানার চিত্রটা একটু অন্যরকম। এবারে আপনাদের ইন্ডি জোট হয়েছে, আপের সঙ্গে সেখানে আপ একটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং কংগ্রেস 9টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। হরিয়ানা নিয়ে কতটা আশাবাদী আপনারা এবং কেন আশাবাদী? আমি প্রথমে রানাবাবুর একটি প্রশ্নের জবাব দিতে চাইবো আগে। উনি প্রশ্ন করেছিলেন মল্লিকার্জুন খাড়গেজিকে নিয়ে। আমি রানাবাবু আপনার 20 তারিখ যে টক শো গেছিল সেটা আমি দেখেছি, আপনি একই প্রশ্ন আমার যে সহযোগী ছিল তাকে প্রশ্ন করেছিলেন, কিন্তু উনি তৎক্ষণাৎই উনি আপনার সেই প্রশ্নের জবাব দিয়েছেন। তারপরেও আপনি আবার আজকে প্রশ্ন করছেন, সেই জন্য আমি আপনাকে আবার স্পষ্টীকরণ দিচ্ছি, মল্লিকার্জুন সেই বিষয় নিয়ে নিজে টিভি চ্যানেলের মাধ্যমে স্পষ্টীকরণ দিয়েছে। আপনার যদি কোনো আপত্তি থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি সেই ভিডিওটা গিয়ে ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন। উনি সংবাদ মাধ্যমের কাছে সেই বিষয় নিয়ে স্পষ্টীকরণ দিয়েছে। কারণ আপনি প্রশ্ন করবেন, আপনি নিজেদের দলের যে দুটি করে নিয়েছে, আপনারা যে সারা দেশে মানুষকে ঠকিয়েছেন, সেই প্রশ্নগুলি যেন মানুষ তুলতে না পারে, সেই জন্য আপনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন টিভি চ্যানেলের মাধ্যমে। আপনি করেছেন, উত্তর দিচ্ছেন। শ্রেয়সী, আমরা আসি অন্য জায়গায় আসি। এই বিষয় নিয়ে আমরা অনেক তর্ক করেছি, গতদিনও তর্ক হয়েছে। আজকে আপনি যা বলার আপনি বলেছেন, স্পষ্টীকরণ দিয়েছেন। এবার আসুন আমরা একটু অন্য চিত্র যাই। আমাদের যারা রাজ্যের দর্শক বন্ধুরা যারা রয়েছেন বা গোটা দেশে যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন বা পরেও দেখবেন, হরিয়ানার চিত্র কি আছে, দিল্লির চিত্র কি আছে, কিভাবে ইন্ডিয়া জোট আপনারা আত্মবিশ্বাসী, কিভাবে বিজেপি আত্মবিশ্বাসী, আমরা একটু বোঝার চেষ্টা করি। এর জন্যই আমাদের এই টক শো। হরিয়ানায় 10টার মধ্যে এবার আপনারা কটা সিট নিয়ে আশাবাদী? দেখুন, হরিয়ানাতে কংগ্রেসের বর্তমান কংগ্রেস আগেও স্ট্রং ছিল, এখনো স্ট্রং রয়েছে এবং আপের সঙ্গে আমাদের জোট হয়েছে। দিল্লিতে 7টা সিট রয়েছে, এই 7টা সিটেও আম আদমি পার্টির সঙ্গে আমাদের জোট রয়েছে। আম আদমি পার্টি দিল্লিতে যেভাবে ডেভেলপমেন্ট করেছে, ওখানে স্কুলগুলি যে মডেল স্কুল গভর্নমেন্ট স্কুলগুলি যে মডেল স্কুল করেছে, সারা ভারতবর্ষের মধ্যে তার নজির সৃষ্টি করেছে। এবং সেই সমস্ত বিষয়গুলি দেখে এবং হরিয়ানাতেও হরিয়ানার মানুষ দেখেছে দীর্ঘদিন বিজেপি শাসনে কিভাবে সেখানে কৃষকদের উপর, সেখানে সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে। কৃষকরা যখন আন্দোলন করে দিল্লিতে আসছিলেন, তাদের বাধাপ্রাপ্ত করা হয়েছে, তাদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে, সেই সমস্ত বিষয়গুলিকে দেখে সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছে দিল্লি এবং হরিয়ানার, তারা অবশ্যই ইন্ডিয়া জোটের যারা প্রার্থী রয়েছেন ওনাদেরকে ভোট দিয়ে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, কৃষকদের স্বার্থে, মা বোনদের স্বার্থে, দেশের যুবকদের স্বার্থে ইন্ডিয়া জোটকে ভোট দেবেন। ওকে রানাবাবু,
ব্যাকফুটে আছে বিজেপি বলছে হরিয়ানাতে। উনি খুব সুন্দর করে বললো হরিয়ানাতে কংগ্রেস আগেও স্ট্রং ছিল, এখনো স্ট্রং আছে। আমি একটু আমাদের রাজ্যের একটু রেস্ট এনে বলছি। আমাদের রাজ্যে 2018 থেকে যদি আপনি চিন্তা করুন, 5টি নির্বাচন হয়ে গেল, বিধানসভা, লোকসভা, এডিসি নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। কংগ্রেস কোথাও তাদের খাতাটা খুলতে পারেনি। তাদেরকে এই রাজ্যের মানুষ বিগত দিন থেকে আজকে 35 বছর ধরে রাজ্যের মানুষ তাদেরকে উৎখাত করছে। আর আসছি সিপিএম এর কথায়, যেই সিপিএম কে 2018 আগ পর্যন্ত তাদের বিভিন্ন জায়গায় তাদের জনজাতিদের ভোটের প্রতি তাদের বিশ্বাস ছিল, যে জনজাতিরা তাদের 5টা নির্বাচনে তাদেরকে সমূলে একদম এই রাজ্য থেকে উৎখাত করেছে। তো সেইটাই আমি বলছি, হরিয়ানাতে পুরা স্ট্রং, কিরকম স্ট্রং জানি না, 10টা সিট বিজেপির খাতায় আছে। সেই জায়গাতে আমাদের এক্ষণের যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটা হলো যে 10টা সিটের যারা প্রার্থীরা আছেন তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করছেন, যে বিগত দিনে তারা যে ভোট পার্সেন্টেজ পেয়েছে, বা কর্মীরা বিগত দিনে তারা যে ভোট পার্সেন্টেজ পেয়েছে, প্রত্যেকের চেষ্টা যে পাশের যে লোকসভা কেন্দ্র আছে এর থেকে তাদের বেশি ভোট পার্সেন্টেজ করানো। আমাদের কম্পিটিশনটা কিন্তু আজকে হরিয়ানাতে জেতার জন্য নয়। আমরা 10টা সিট আগেও ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। এবং আজকে বলি 6ষ্ঠ দফার লোকসভা নির্বাচন শেষ হলো, আজকে 58টা নির্বাচনী ক্ষেত্রে সম্পন্ন হলো নির্বাচন, কিন্তু আমরা আগেই আমি স্পষ্টীকরণ দিয়েছি যখন 5ম দফার যখন ভোট শেষ হয়েছে, যে আমাদের যে ম্যাজিক ফিগার আছে 272, সেটা আমাদের যে অ্যাসেসমেন্ট এবং আমাদের যে সমস্ত বৈঠক হয়েছে, আমরা নির্ঘাত যে আমাদের ম্যাজিক ফিগার আমরা 5ম দফাতেই আমরা ক্রস করে ফেলেছি। এইবার আসছি হরিয়ানাতে আমাদের এক্ষণে শুধুমাত্র একজন প্রার্থী আরেকজন প্রার্থীর সঙ্গে কম্পিটিশন, কে কার থেকে বেশি ভোট পার্সেন্টেজে জিততে পারে, এবং গঠনমূলক কম্পিটিশন, উন্নয়নের সঙ্গে দাঁড়িয়ে কম্পিটিশন। এবার আসছি আম আদমি পার্টির কথা। যেই পার্টি, যেই মুখ্যমন্ত্রী আজকে বিভিন্ন ইস্যু নিয়ে জনগণের টাকা লুটপাট করে খেয়েছে, বিভিন্ন জায়গায় উনারকে গণবর্জন করা হয়েছে, উনি জেলে অবধি উনাকে পাঠানো হয়েছে, এবং 1 তারিখ পর্যন্ত সম্ভবত যে উনাকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন জেলের বাইরে উনি থাকতে পারবেন, আবার উনাকে জেলে পুরা হবে। সেটা কতটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন আপনারা ভোটে? ভোটের সময় উনি কিন্তু বাইরেই ছিলেন, জেলে ছিলেন। ভোটের সময় বাইরে ছিলেন, ভোটার উনার কেন্দ্রে যখন দিল্লিতে যখন ভোট তখন উনি বাইরে, কিন্তু এর আগে যে ভোট হয়েছে উনি কিন্তু জেলেই ছিলেন। তো প্রভাব পড়বে, কেন পড়বে না? আজকে একটা মুখ্যমন্ত্রীকে লজ্জা হয়। এর আগেও আমরা দেখেছি শিবু সোরেন থেকে শুরু করে লালু প্রসাদ যাদব বিভিন্ন জায়গায় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে পুরতে দেখেছি। তাদের বিভিন্ন ধরনের ঘোটালার যখন স্পষ্টীকরণ আমরা পেয়েছি কেন্দ্রীয় আমাদের পুলিশ সিবিআই দপ্তর থেকে, আজকে ঠিক তারই একটা আমরা দেখছি যে আম আদমি পার্টিতে উনাদের মুখ্যমন্ত্রীকে জেলে পুরানো হয়েছে। তো যে মুখ্যমন্ত্রীকে, যাদের দলের মুখিয়াকে জেলে থাকতে হয় মানুষের টাকা লুটে পুটে খাওয়ার জন্য, তাকে মানুষ ভোট দেবে না, গণবর্জন করেছে মানুষ। এবং তার স্পষ্টীকরণ আপনারা 4 তারিখ যে ভোট রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে আপনারা দেখতে পারবেন। আপনি বললেন হরিয়ানাতে 10টি আসন ছিল, আছে এবং থাকবে, এটা কি অতিরিক্ত আত্মবিশ্বাস? দেখুন, আত্মবিশ্বাসটা কখন হয়? আত্মবিশ্বাসটা হয় কাজের নিরিখে। আজকে আমাদের রাজ্যে যে ভোট হয়েছে, আমি এই চ্যানেলে বারবার এসেছি, বিভিন্ন মিডিয়ার সামনে আমি প্রতিনিয়ত যাই, এবং আমাদের যারা নেতৃত্ব আছেন প্রত্যেকেই যায়। আমরা শুধুমাত্র একটা কথাই বলি, যে আমরা আমাদের যে আত্মবিশ্বাসটা, সেটা হলো আমাদের রাজ্যের উন্নয়ন, মানুষের উন্নয়ন, মানুষের পাশে থাকার জন্য আমাদের যেই দলের যে আত্মবিশ্বাসটা, সেটা আমাদের সৃষ্টি হয়েছে। আজকে আমরা অন্তর্দয় থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি যে দিন আনে দিন খায়, তার থেকে শুরু করে প্রত্যেকটা লোকের পাশে আমরা যাই, মানুষের দরজায় যাই, কড়া নাড়াই, এবং তাদেরকে জিজ্ঞেস করি। আমরা এরকম নয় যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন ধরনের ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়েছে, তারপরে সন্তুষ্ট কিনা আমরা সেটার স্পষ্টীকরণের জন্য আবার মানুষের পাশে যাই, মানুষের দরজায় যাই, যে আপনি যা যা পেয়েছেন আমাদের সরকার থেকে আপনি সন্তুষ্ট আছেন কিনা। যদি সন্তুষ্ট না থাকেন তাহলে আমাদেরকে বলুন আর কি চাই। তো এই ধরনের আত্মবিশ্বাসের জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি 18টার থেকে বেশি রাজ্যে আমরা সরকার করতে পেরেছি। ওকে, আপনি বলছেন আবারও 10-10 আসবো আপনার কাছে, 10-10 বা 7-7 দিল্লিতে এবং হরিয়ানাতে হবে কিনা। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের আরেকবার একটু আমরা নিয়ে যাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চিত্র দেখাবো। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ পশ্চিমবঙ্গে। চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্যের সড়কে গো ব্যাক স্লোগান, ঘাটালের বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে হিরণের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। এবং কেশপুরের 5 নম্বর অঞ্চলের মুখবাসন পাঞ্জাব ব্যাংকের কাছে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। হিরণের গাড়ির সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় এবং রাস্তায় সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আপনাদের আরো একবার আমরা জানিয়ে রাখি চিত্র পশ্চিমবঙ্গের বাংলার ভোটের, সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখানে গো ব্যাক স্লোগান ওঠে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পুলিশ কার্যত নীরব ভূমিকায় ছিল। পুলিশ সেখানে থাকলেও কার্যত কোনো ধরনের অ্যাকশন পুলিশ নেয়নি বলে অভিযোগ। কেশপুরের 5 নম্বর অঞ্চলের মুখবাসন পাঞ্জাব ব্যাংকের কাছে রাস্তায় আগুন জ্বালিয়ে এই বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস সমর্থকরা। হিরণের গাড়ির সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। আপনারা সরাসরি দেখছেন চিত্র, এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। চিত্র পশ্চিমবঙ্গে কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া এই ঘটনা বাংলার ভোটের নির্বাচনে। রাস্তায় আগুন জ্বালিয়ে কার্যত উল্লাসের চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সেটা বিক্ষোভ, তার সঙ্গে উল্লাস, লাঠি নিয়ে উল্লাস এবং অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। গো ব্যাক স্লোগান ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থীর গাড়ি আটকিয়ে সেখানে কিন্তু বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের। এবং পুলিশ সেখানে থাকলেও কার্যত নীরব ভূমিকায় ছিল বলেই অভিযোগ। আপনারা দেখছেন সেই চিত্র, এক্সক্লুসিভ চিত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। যেটা এমনটা বলছিলাম আমরা, কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের চিত্র আপনারা দেখেছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ভারতবর্ষের কোনো প্রান্ত থেকে এই ধরনের হিংসার চিত্র আমরা দেখিনি, যেমনটা প্রথম দফা থেকে আজ ষষ্ঠ দফা অবধি আমরা দেখলাম পশ্চিম বাংলার ভোটে। এবং তার জন্যই বারবার প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গ নিয়ে তাহলে কি কার্যত পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট করা থেকে ব্যর্থ নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনে হাজার হাজার অভিযোগ জমা পড়ছে, কিন্তু কি হচ্ছে সেই সব অভিযোগের তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। প্রতিদিন রক্ত ঝরছে, প্রতিদিন ভোটে প্রত্যেক দফায় রক্ত ঝরছে, আগুন জ্বলছে। আমরা পশ্চিমবঙ্গের ভোট তো দেখছি অবশ্যই। ভগবানের দূত বলেছেন, ওকে চলুন আমরা ভগবানের দূত নিজেকে বলেছেন প্রধানমন্ত্রী, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ আমাদের দুজন বিশিষ্ট অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গের চিত্র নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে। আমি দেখি যোগাযোগ করতে পারি কিনা এই মুহূর্তে ওনার সাথে। আমরা আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই যে চিত্র আপনারা দেখছেন এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সেই চিত্র বাংলার। পশ্চিমবাংলার চিত্র আপনারা দেখছেন চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে। সেখানে গো ব্যাক স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে গো ব্যাক স্লোগান ওঠে বিজেপি প্রার্থী হিরণের সামনে। বিজেপির প্রার্থী হিরণের সামনে গো ব্যাক স্লোগান ওঠে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের কারণ কি এই মুহূর্তে আমরা জানি না, তবে আজ দিনভর নানান ঘটনার চিত্র নিউজ ভ্যানগার্ডে আপনারা দেখেছেন। এবং অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব আমাদের এক্সিকিউটিভ এডিটর। আমরা ফোনে যোগাযোগ স্থাপন করতে পারছি না, যখনই পারবো আমরা কথা বলবো ওনার সাথে। আমরা চেষ্টা করছি কথা বলার। নীল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? একেবারে শুনতে পাচ্ছি দীপেন্দর। নীল, এই মুহূর্তে আমরা চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে যে অবরোধের চিত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় দর্শক বন্ধুরা দেখছেন,
সেই চিত্রের পাশাপাশি গোটা দিনভর আমরা দেখলাম আজ ষষ্ঠ দফার ভোট, গোটা দেশের 58টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। পশ্চিমবঙ্গের এই 8টি আসনে এত উত্তপ্ত প্রথম দিন থেকে, প্রথম দফা থেকে আজ অবধি একই চিত্র ধরা পড়ল পশ্চিমবঙ্গে, কেন? দেখো দীপেনদা, গত বছর পশ্চিম মেদিনীপুর জেলা এবং মেদিনীপুর যে লোকসভা কেন্দ্র, যেখানে দিলীপ ঘোষ গতবার জয়ী হয়েছিলেন, সেই জায়গাতে গতবার আমি একদম ফিল্ড ডিউটি করেছিলাম। আচ্ছা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার হচ্ছে নারায়ণগড় সহ বিভিন্ন জায়গায় সেই সময় প্রার্থী ছিলেন অজিত মাইতি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং দিলীপ ঘোষ ছিলেন, এবং বাম প্রার্থী এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না কে ছিলেন তার নামটা। যাই হোক, তার আগে যদি দেখো তুমি, তার আগের লোকসভা নির্বাচন যে সময়তে তৃণমূল কংগ্রেসের একবার বাম জমানা শেষ করে তৃণমূল কংগ্রেসের উত্থান, সেই সময়তে বিধানসভা নির্বাচনেও এই কেশপুর, গড়বেতা, পিংলা এই জায়গাতে একজন ফিল্ড সাংবাদিক হিসাবে ডিউটি করার অভিজ্ঞতা দেখেছি। তাতে যে গড়বেতার ছবি সেদিন বাম আমলে দেখেছিলাম, যে গড়বেতার ছবি তৃণমূল আমলে গত 5 বছর আগে দেখেছিলাম, আর আজকেও সেই গড়বেতা, কেশপুর, পিংলার ছবি একই দেখলাম। হিংসার ছবি যেন এতটুকু বদলাচ্ছে না। কিন্তু প্রশ্ন, গ্রামের এই যে প্রান্তিক মানুষ যারা হিংসাটায় আশ্রয় নিচ্ছিলেন, তাদের শরীর, তাদের বডি ল্যাঙ্গুয়েজ তুমি নিশ্চয়ই দেখেছো, প্রত্যক্ষ করেছো। তারা কিন্তু খুব সাধারণ মানুষ, দিন আনে দিন খায়। তাহলে কেন তারা ভোটের সময় এই হিংসায় লিপ্ত হচ্ছে? এই প্রশ্নটার উত্তর কিন্তু বারবার সাংবাদিকতা করার জন্য ভোটের পরেও যখন হিংসা জর্জরিত এই এলাকাগুলি থাকে, নির্বাচনে পরবর্তী যে হিংসা, সেই উত্তর কিন্তু একাধিকবার খুঁজতে বেরিয়েছিলাম। আমার অভিজ্ঞতা বলছে যে সেই জায়গাতে জাস্ট একটা রাজনৈতিক দল সম্পর্কে মানুষের এটাকে একটা পাগলামি বলবো, যে আমার দল ক্ষমতায় আছে, আমার দলকে যেভাবে খুশি জেতাতে হবে। সাধারণ কর্মীদের একটা পাগলামি। আর এই পাগলামিটাকেই হাতিয়ার করছে যারা, যে যখন শাসক থাকে সে তখন হাতিয়ার করে। কিভাবে হাতিয়ার করে? ভোটের আগের দিন রাতে একটা আসর বসে, সেই আসরে মূলত এদেরকে হাতিয়ার করা হয় বিভিন্ন ভাবে, এবং সারা বছর এদেরকে পোষা হয়, এবং ভোট মেশিনারি হিসেবে কার্যত এদেরকে ব্যবহার করা হয়। সেটা লোকসভা ভোটে ব্যবহার করা হয়, বিধানসভা ভোটে ব্যবহার করা হয়, পঞ্চায়েত ভোটে ব্যবহার করা হয়, পুরসভা ভোটে ব্যবহার করা হয়। তারা ব্যবহার হতে হতে এমন জায়গাতে চলে গেছে, তাদের সেই কনফিডেন্সটা এমন নিচে চলে গেছে এই কর্মীদের, যে যদি পাল্টি খায় তাহলে হয়তো আমরা থাকতে পারবো না, আবার নতুন যে আসবে সে হয়তো আমাদের উপর এইভাবে হিংসা চালাবে। এই একটা ধারণা তাদের মধ্যে জন্মে গেছে, যার জন্য তারা নিজেদের যে গড় বা নিজেদের ঘর, সেইটাকে বাঁচাতেই এই ধরনের হিংসাগুলো বারবার করছেন, এবং যে এখন তৃণমূল কংগ্রেস সেটাকে প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে। আজকেও দেখলাম একই চিত্র, যেভাবে ঘাটালে বিজেপি প্রার্থী সহ আমি দেখলাম ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনী মাথা ফাটিয়ে দিয়েছে। যে কেন্দ্রীয় বাহিনীকে দেখতে সাধারণ মানুষ ভয় পায়, সেই কেন্দ্রীয় বাহিনীর উপর সংগঠিত কিভাবে হামলা, এই হামলার ছবি আমরা কিছুটা কাশ্মীরে দেখি, সেই হামলার চিত্র পশ্চিমবঙ্গে দেখতে পেলাম। যেটা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে, আমি পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে অত্যন্ত লজ্জার ছবি কার্যত দেখলাম। কেন্দ্রীয় বাহিনীকে কার্যত সেখান থেকে পালাতে হচ্ছে, কারণ কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায়, যেটা গত বছর কোচবিহারে হয়েছিল শীতলকুচিতে, সেই শীতলকুচিতে যখন বুথ অ্যাটাক করতে গিয়েছিল একদম বর্ডার সাইডে কোচবিহারে, সেই সময় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল। তারপর কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কি হয়েছে, সারা দেশব্যাপী কিভাবে রাজনীতি হয়েছে জানে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবার অনেক সতর্ক, কোথাও কিন্তু গুলির আশ্রয় নেয়নি। কেন্দ্রীয় বাহিনীকে আমি ধন্যবাদ জানাবো যে তারা গুলি যদি চালাতো, তৃণমূল কংগ্রেসের কাছে একটা অস্ত্র দেওয়া হতো, যেটা গত বছর কোচবিহারে কার্যত হয়েছিল। এবং কেন্দ্রীয় বাহিনী যখন মাথা ফাটছে, তাদের কিন্তু গুলি করার অর্ডার রয়েছে সেই জায়গাতে, তারা ইচ্ছে করলে গুলি চালাতে পারে, কিন্তু তারা প্রাণ ভয়ে দেখলাম ছুটে পালাচ্ছে। এখন একটা রাজনৈতিক মহল যে প্রশ্ন করছে যে বিজেপিকে মানে হাঁটানোর জন্য যে গণতন্ত্রের কথা ইন্ডি জোটের নেতারা বলছেন, এবং
অধীর চৌধুরী যেভাবে বিগত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিচুতলার কংগ্রেস কর্মীদের নিয়ে লড়াই করলো গোটা বাংলায়, আজকে সংখ্যা তত্ত্বে হয়তো খারগেজি বুঝেছেন যে মমতাকে দরকার। অধীর চৌধুরীকে যেভাবে বললেন তিনি যেটা বলছিলেন টক শোতে, অধীর চৌধুরী যেটা বললেন যে থাকতে থাকবে, না থাকলে না থাকবে, আলাদা রাস্তা রেখে নিতে পারে, এটা আমি বলছি না, খারগেজি স্বয়ং বলেছেন অধীর চৌধুরী সম্পর্কে। অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে সাংসদরা তারা কিভাবে জিতছেন মানুষের ভোটে না রিগিং করে, সেটা নিশ্চয়ই খারগেজি বা ইন্ডিজোটের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এই রিপোর্ট আছে। তাহলে নীল, এখানে আমি তোমাকে ইন্টারাপ্ট করছি। তারা নীল, আমি তোমাকে এখানে ইন্টারাপ্ট করছি। এখানে কি তাহলে খারগেজির কাছে যদি আমরা অধীর রঞ্জন চৌধুরী এবং মমতা ব্যানার্জিকে বিচার করি, তাহলে কি এই মুহূর্তে ওনার কাছে মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি বেশি লাভদায়ক? অবশ্যই। দেখো, খারগেজি একজন বিচক্ষণ রাজনীতিবিদ ভারতবর্ষের। তিনি জানেন যে কংগ্রেসের হয়তো দুটো আসন কি আসতে পারে, তার চাইতে যদি মমতার হাত ধরলে আমার 20 থেকে 25টা আসন আমার পাওয়ার জায়গা রয়েছে, সমর্থন রয়েছে। সংখ্যা তত্ত্বের বিচারে তো মমতাকেই প্রাধান্য দেবে। কিন্তু আমার যেটা প্রশ্ন, মানে আমার না, এটা সমস্ত রাজনৈতিক কর্মীদের যেটা প্রশ্ন বা রাজনৈতিক মহলের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি হয়তো কিছু জায়গায় সংবিধান মান্যতা দিচ্ছেন না, এটা একদমই যেটা ঠিক। বিজেপি হয়তো যেভাবে বিল পাস করাচ্ছে সংসদের ভিতর, সেটাও সমালোচনা করার মতনই, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু যেভাবে তাদের ইন্ডিজোটের একটি শরিক মানুষের আজকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিল না, যেভাবে অবরুদ্ধ করে প্রার্থীদের যেভাবে ভোটের লড়াইয়ে জিতলো, সেই লড়াইয়ে জেতা সাংসদদের যদি ইন্ডিজোটে সামিল করে ইন্ডিজোটের প্রধানমন্ত্রী হয়, সংবিধান কি সেইখানেও বেঁচে ছিল? এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই খারগেজিকে করতে শুরু করেছে। এবং আমি দেখলাম কয়েকদিন আগে, আমরা সেই অধীর চৌধুরীর বক্তব্য শুনিয়েছিলাম, যে অধীর চৌধুরী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শত্রুতা নেই, আমি কংগ্রেসকে বাঁচানোর জন্য যা যা করার তাইটাই করেছি, তাইটাই যতদিন কংগ্রেসে থাকবো করব। এখন প্রশ্ন হচ্ছে যে সংখ্যাতত্ত্বের যখন বিচার হবে, এখন তো সংখ্যাতত্ত্বের বিচার হয়নি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, তো সংখ্যাতত্ত্বের যখন বিচার হবে সেই জায়গাতে যদি দেখা যায় যে খারগেজিদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন দরকার, তখন এই অধীর চৌধুরীদের কথা কে শুনবে, এইটাই কিন্তু দেখার জন্য বাংলার মানুষ এখন অপেক্ষা করে আছে। এবং যে সংবিধানের দাওয়াই এখন খারগেজিরা দিচ্ছে, সংবিধান আক্রান্ত, আজকের যে ছবি, সেই ছবি দেখে সংবিধান কোথায় রয়েছে সেই প্রশ্নের উত্তর হয়তো খারগেজিরা তখন দেবে না। তখন তাদের একটাই হচ্ছে মসনদে বসা, এবং মসনদে বসার পরে এই ছবি যখন সামনের বার আবার ভোটে হবে, তার উত্তর কে দেবে? কেউ দেবে না। আজকে বাংলার যে পরিস্থিতির যে ছবি দেখলাম, সেই ছবি দেখে কোথাও কাশ্মীরে, আমি বলছি কংগ্রেসের শাসিত যে রাজ্যগুলিতে ভোট হয়েছে, শান্তিতেই ভোট হয়েছে, তেলেঙ্গানাতে ভোট হয়েছে, আপের পাঞ্জাবে ভোট হয়েছে, আজকে সব জায়গায় দেখো শান্তিতেই ভোট হয়েছে। কিন্তু এই ইন্ডিজোটের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যেভাবে ভোট হলো, তাতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কি করবে সেটা আগামী দিনে দেখতে হবে। অন্যদিকে বামেরা যতই সমালোচনা করুক, যদি ইন্ডিজোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়, তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি অবশ্যই যায়, সেটাও দেখতে হবে যাবেন কিনা। তারপর সীতারাম ইয়েচুরি মমতার পাশে বসে দিল্লিতে ইন্ডিজোটের মধ্যে ফিশ ফ্রাই খায় কিনা, ঠিক, সেটা আগামী দিনে অবশ্যই আমরা দেখবো নীল। একদম আগামী দিনে কে কার পাশে বসে এবং কে কিভাবে বসে দেশ চালায়, সেটা অবশ্যই আমরা দেখবো এবং সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো। এই মুহূর্তের জন্য অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক পশ্চিমবাংলা বা বাংলার যে ভোট চিত্র তা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন, এবং পাশাপাশি কংগ্রেসের এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী, মল্লিকার্জুন খার্গে এবং মমতা ব্যানার্জির যে ইকুয়েশন, যেটা নিয়ে কিছুক্ষণ আগে রানাবাবু প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের কথা বলছিলেন। আপনাদের কিছু বলার আছে এই বিষয় নিয়ে? না হলে আমি পরের বিষয়টাতে একটু আলোকপাত চাইবো আপনাদের। রানাবাবু, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। আমি বলবো যে আমাদের এডিটর সাহেব যিনি বলেন সেটার সঙ্গে আমি সহমত পোষণ করছি। পাশাপাশি আমি এটাও বলবো যে আমি ব্যক্তিগত আজকে
অধীর রঞ্জন চৌধুরী যিনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, আমি ব্যক্তিগত উনাকে ধন্যবাদ জানাই যে অন্তত উনি কর্মী সমর্থকদের কথা চিন্তা করেছেন। দীর্ঘদিন ধরে যারা পশ্চিম বাংলায় কংগ্রেসের ঝান্ডা নিয়েছিল তাদের কথা উনি চিন্তা করেছেন। আজকে উনি সিপিএম তৃণমূলের সঙ্গে মিশেননি। তৃণমূলের বিরুদ্ধে উনি দীর্ঘ বছর উনি লড়াই করে গেছেন। তৃণমূলের যারা লুঙ্গি গুন্ডা আছেন তাদের বিরুদ্ধে দীর্ঘ বছর যিনি লড়াই করে গেছেন, কথা বলে গেছেন, আজকে দেখা গেল যে তৃণমূলের সঙ্গে ওরা জোট বেঁধেছে। আজকে ওই কর্মী সমর্থক যাদের ঘর ছাড়তে হয়েছে কংগ্রেসের, যারা খুন হয়েছেন, ওই পরিবারদের কথা উনি চিন্তা করেছেন। সেই জন্য আমি ব্যক্তিগত আজকে আমি অধীর রঞ্জন চৌধুরীকে ধন্যবাদ জানাই যে উনি অধীর রঞ্জন বাবু যদি একদম মন থেকে মিশে যেতেন ইন্ডিয়া জোটে এবং তৃণমূলের সঙ্গে, তাহলে বিজেপি সমস্যা হয়ে যেত আরো বেশি। না, উনি যদি এরকম করতেন তাহলে আমি আজকে স্টুডিওতে বসে ওনাকে ধন্যবাদ জানাতাম না, এবং হয়তো আমার ধন্যবাদ জানানোটা বড় কথা নয়। আজকে আমি বারবার বলছি যে উনি বাংলায় এই যে হাজার হাজার কংগ্রেসের যারা কর্মীরা আছেন, যারা দীর্ঘদিন ঘর ছাড়া হয়েছেন তৃণমূলের গুন্ডাদের থেকে, যারা খুন হতে হয়েছে, যারা সন্তান হারা হয়েছেন, যেই মাটা আজকে জিজ্ঞেস করুন, যেই মাটা সন্তান হারা হয়েছে, যেই বউটা তার স্বামী হারা হয়েছেন, যে বাবাটা তার ছেলেকে হারাতে হয়েছে তৃণমূলের গুন্ডাদের থেকে, আজকে তাদের ঘরে গিয়ে জিজ্ঞেস করুন। আজকে সেই ব্যথাটা আজকে অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পেরেছেন এবং উনি তৃণমূলকে সমর্থন করেননি এবং পশ্চিম বাংলায় উনি ইন্ডিয়া জোটকে সমর্থন করেননি। তো কিন্তু আজকে কংগ্রেস তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যেটা ত্রিপুরাতে হয়েছে, একদম আজকে কর্মীদের কথা চিন্তা করেননি দীর্ঘদিন ধরে। আজকে বলুন না, আজকে ত্রিপুরাতে যেই কংগ্রেস সিপিএম এর বা ইন্ডিয়া জোটের যে জোটটা হয়েছে, আজকে ত্রিপুরার ইতিহাসে আমরা প্রত্যেকেই রাজ্যের ছেলে, ছোট রাজ্য, আমরা প্রত্যেকেই বলতে পারি কার ঘরে কি হয়েছে। আজকে কংগ্রেসের 3 জন বিধায়ক খুন হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মীরা খুন হয়েছেন, ঘর ছাড়া হয়েছে দীর্ঘদিন ধরে, আজকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন। তো এইটাকে যেরকম আমাদের রাজ্যের অনেক কংগ্রেস কর্মীরা যারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে বিগত দিনে, তারা যেরকম মেনে নেয়নি, আজকে বাংলাতেও আজকে অধীর রঞ্জন চৌধুরী এটা মেনে নেননি। আমি প্রথমে ওনার এর আগের যে বক্তব্য ছিল সেটার কিছু উত্তর দিতে চাই। উনি রাজ্যের উন্নয়ন নিয়ে বলেছেন যে ওনারা উন্নয়নের ভিত্তিতে, উন্নয়নের নিরিখে ভোট চান, রাজ্যের উন্নয়নের নিরিখে। আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই, রাজ্যে যখন নির্বাচন চলছিল, সিমনা, রাইমাবেলি, ওমপি, ওই 3টি বিধানসভার কিছু গ্রামবাসীরা ভোট বয়কট করেছে রাস্তা জলের দাবিতে। এবং আজকেই আমি একটা নিউজ পেপারের মাধ্যমে দেখলাম মাত্র 5,500 টাকার নিরিখে একজন মা তার সন্তান বিক্রি করেছে। এবং গত কিছুদিন আগেও সেই রকমই খবর আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখেছি। এবং গতকালকে আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমি জানতে পারলাম যে এয়ারপোর্ট থানাধীন এলাকায় একটি নাবালিকা মেয়ের সঙ্গে গণধর্ষণ করতে গিয়ে একজন ধরা পড়েছেন। সেই সমস্ত ঘটনা ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত ঘটছে। ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে 6ষ্ঠ স্থান আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। সেই সমস্ত বিষয় নিয়ে ওনারা তো কোনো মন্তব্য নেই ওনার। উনি কোন উন্নয়নের কথা বলছে, কার উন্নয়নের কথা বলছে সেটা তো আমি বুঝতে পারছি না। উনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন। আজকে অজিত বাবার দুর্নীতি মুক্ত হয়ে গেলেন। আজকে হেমন্ত বিশ্ব শর্মা যিনি সারদা কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, যিনি পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী যিনি সারদা কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, ওনারা কি আজ দুর্নীতি মুক্ত হয়ে গেছেন? আর উনি যে অরবিন্দ কেজরিওয়ালের কথা বললেন, তার দুর্নীতি কিন্তু এখনো প্রমাণ হয়নি। তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা হয়েছে, কমপ্লেনের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং সেটা যে মিথ্যা মামলা, সেটা জনসমক্ষে জনগণ সেটা বুঝতে পারছেন। ওনারা যে দুর্নীতির কথা বলেন, যখন তারা সেই সমস্ত নেতামন্ত্রীরাই ওনাদের দলে যান, তখন ওনারা ওয়াশিং মেশিনের মাধ্যমে ওনাদের দুর্নীতি ধুয়ে মুছে সাফ হয়ে যান। সেই সমস্ত বিষয়গুলো প্রকাশ করুক উনি। ওকে, আমাদের কাছে আজ অনুষ্ঠানে আর সময় নেই আলোচনা করার। আপনাদের দুজনকে ধন্যবাদ। 6ষ্ঠ দফার যে আজ লোকসভা নির্বাচন চলছে এখনো আমরা বলবো, কারণ সব জায়গায় এখনো ভোট শেষ হয়নি বলে আমাদের কাছে খবর। তবে দেশের বেশিরভাগ যে 58টি আসন হচ্ছিল, দেশের বেশিরভাগ জায়গায় ভোট শেষ হয়ে গেছে। 57টি আসনের ভোট গ্রহণ বাকি রয়েছে, যা শেষ দফায় হবে, অর্থাৎ 1 জুন হবে। এবং তারপর দুদিন পরেই 4 জুন গণনা শুরু হবে এবং তখনই সব চিত্র পরিষ্কার হয়ে যাবে। তবে আপনারা আজ আমাদের সময় দিলেন স্টুডিওতে এসে। অসংখ্য ধন্যবাদ শ্রেয়সী আপনাকে, অসংখ্য ধন্যবাদ প্রণববাবু আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর অবশ্যই আমরা ফিরে আসবো আরো একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে, আবহাওয়ার একটি খবর নিয়ে। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।